আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মালয়েশিয়া শ্রম বাজারে 25 এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ। হাসনাত আবদুল্লাহর ফেসবুকের পোস্ট। জানা গেছে, তারেক রহমান মালয়েশিয়ায় গিয়ে তিনি গোপনে একটি চক্রের সঙ্গে বৈঠক করেছেন এবং তার এই বৈঠকের পর এখন থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগে যেখানে 5,50,000 টাকা লাগত, এখন সেটি বেড়ে 8 থেকে 10 লক্ষ টাকা লাগতে পারে। এ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকেই বলাবলি করছে যে তারেক রহমান আবারও ক্ষমতায় এসেছেন, তিনি দেশের মানুষ মারার জন্য ফোন দিয়ে আসছেন। 2001 সালে যখন তারেক রহমান ক্ষমতায় ছিলেন, তখনও নাকি বাংলাদেশে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সরকারকে 1 লক্ষ করে টাকা দিতে হতো। বর্তমানও সেই 5.5 লক্ষ টাকার মালয়েশিয়ায় যাত্রা এখন 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। তাহলে আপনি আসলে যাবেন কোথায়? এরপর জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে। রংপুরে 4 জনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামাত আমিরের। রংপুরের একই পরিবারে 4 জনকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, রংপুরে যে 4 জনকে হত্যা করা হয়েছে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে দায় নিতে হবে। এদিকে ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে 2012 সালে 17 এপ্রিল গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য 25শে অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এবারে জানাবো, আইনমন্ত্রী আসাদুজ্জামান বললেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশে এই মুহূর্তে যে কার্যক্রম চলছে এবং দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হলে অবশ্যই বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে বলে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন যে দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরে কোনো ধরনের কোনো বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হোক, এটি আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই তো নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, থাইল্যান্ডে একযোগে 51 হামলা এবং অগ্নিসংযোগ। থাইল্যান্ডের বিদ্রোহ কবলিত দক্ষিণ অঞ্চলে আজ রাতে বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে হামলা চালানো হয়েছে। 51টি অগ্নিসংযোগ হামলার ঘটনা ঘটেছে, এতে 2 জন আহত হয়েছে এবং সরকারি স্থাপনাসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সামরিক বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ডার এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 51টি হামলায় একটি স্থানীয় সরকারি দপ্তর ভবন, একটি 7-Eleven দোকান এবং একটি চুরি করা গাড়িতে আগুন দেয়া হয়। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরির উদ্দেশ্যে সব সমন্বিত হামলা চালানো হচ্ছে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যেসব বিদ্রোহীরা হামলার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী আইনের আওতায় নিয়ে আসবে বলে এমন ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। মালয়েশিয়া শ্রম বাজারে 25 এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তারেক রহমান তিনি মূলত নাকি 25টি এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন, অর্থাৎ শুধুমাত্র এসব এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে পারবে। আর হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন যে মালয়েশিয়ায় যখন তারেক রহমান গিয়েছিলেন তখন সেখানে তিনি নাকি কার সঙ্গে গোপনে বৈঠক করেছেন। এখন মালয়েশিয়ায় যার খরচ পড়বে বাংলাদেশ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা। অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষের তাহলে নতুন সরকারকে ক্ষমতা এনে কি লাভ হলো? এমনিতেই মালয়েশিয়ায় যেতে নাকি 69,000 টাকার প্রয়োজন এমন কথা লেখা থাকে, কারণ কাজের জন্য একজন শ্রমিক যখন মালয়েশিয়ায় যায় তখন কিন্তু এত বিপুল পরিমাণ টাকা দিয়ে বিদেশে যাওয়া আসলে সম্ভব নয়। তাই এই জায়গা থেকে এখন এই মুহূর্তে সবাইকে এটি আরও ব্যাপক কার্যক্রমের মধ্যে ফেলে দিচ্ছে। আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বিষয়গুলো নিয়ে আমরা বলে দিতে চাই এই মুহূর্তে আমাদের সবাইকে, যাতে করে ভবিষ্যতে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই প্রক্রিয়ার কথা আসলে বলা হচ্ছে। বর্তমান সময়ে তারেক রহমান যে ক্ষমতায় এসেছেন তিনি যদি আসলে মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এই 8 থেকে 10 লক্ষ টাকা করে নেওয়ার ব্যবস্থা করেন, সেটি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা, যেটি হাসনাত আব্দুল্লাহ তার ওই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। বিষয়টি আসলে খুবই দুঃখজনক যে নতুন একজন প্রধানমন্ত্রী আসার পর তার সম্পর্কে এমন অভিযোগ এসেছে, যেটি হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে বিদেশে একটি পত্রিকা বাদে বাংলাদেশের আর কোনো পত্রিকা নিউজটি লিখতে সাহস পায়নি। তাই হাসনাত আব্দুল্লাহ বিশাল বড় একটি পোস্ট করে বিষয়টি সাধারণ জনগণকে জানিয়েছেন। তবে বাংলাদেশের আমার দেশ পত্রিকা নিউজটি সেইভাবে না লিখে তারা নিজেদের মতো করে একটু আধটু বানিয়ে সরকারকে এর সঙ্গে কোনো ইনভলভ নেই ইত্যাদি নানা রকম কথা বলে তারা মূলত নিউজটি প্রকাশ করেছে। তবে হাসনাত আব্দুল্লাহর কথার সঙ্গে আমার দেশ পত্রিকার এই নিউজটি আসলে ততটা সামঞ্জস্যপূর্ণ নয়। সেখানে তারেক রহমানকে সরাসরি টার্গেট করে হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেছেন। এটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য খুব ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে রংপুরে 4 জনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামাত আমিরের। রংপুরে একই পরিবারে 4 জনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাতে রংপুরের নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। একটি পুরো পরিবারকে যেভাবে নির্মূল করেছে সন্ত্রাসীরা সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জামাতের আমির। এজন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে অবশ্যই দায় নিতে হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর দেশে এত বড় বড় ঘটনাগুলো ঘটছে এবং দেশে যে বিচার হচ্ছে না সেটি আসলে বাংলাদেশের জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিচারহীনতার যে সংস্কৃতির সৃষ্টি হয়েছে এ কারণে মূলত এই ধরনের ঘটনাগুলো এখন বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে। বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বেশি ভিকটিম হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষজন। তারা মূলত যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে সেখান থেকে আসলে আমাদেরকে আরো ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আমরা আর কোনো কিছুই করতে পারবো না। এই মুহূর্তে আমরা আসলে যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি সেটি আমাদের জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল। বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী 2012 সালের 17 এপ্রিল গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার ঘটনায় আসলে নতুন করে সবকিছু শুরু হয়েছে। নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় তৎকালীন সময়ে বিমান বাহিনীর উইং কমান্ডারকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নতুন করে আবার এক ভয়াবহ
কার্যক্রম শুরু হয়েছে, এটি আসলে কার্যক্রম শুরু হয়েছে, সেটা থেকে নতুন করে আসলে সবকিছু কার্যক্রম পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তুলতে হচ্ছে সবাইকে। এই বিষয়গুলো থেকে আরও বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে সেখান থেকে আসলে বের হয়ে আসা উচিত বলে মনে করছে সবাই। এ অবস্থা চলতে থাকলে দেশটা আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়বে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বললেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বর্তমান যেভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি আরও ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, এর ফলে আওয়ামী লীগ সরকার তারা সুযোগ নিতে পারে ইত্যাদি নানা কারণে আসলে সবকিছুতেই বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। এটি আসলে আমাদের সবার জন্য খুবই এক নাজুক পরিস্থিতির সৃষ্টি করে, যাতে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেখান থেকেই আসলে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে সবকিছু। আসলে একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো বিষয়গুলো, সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। বর্তমান সময়ে আওয়ামী লীগ যদি আবারও ফেরত আসে তাহলে সবার জন্য খুবই ক্ষতিকর কিছু ঘটনা ঘটতে চলেছে।